আমি ইনফ্যাক্ট লাইভ দেখছি। আমি বারবার আমার ওই লাইভে যে উনি যা বললেন সেগুলোকে আমি রিওয়াইন্ড করে করে আমি শুনছিলাম, ওনার প্রতিটা বাক্য শুনছিলাম ভালোভাবে মন দিয়ে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুর্গে ফাটল ধরেছে। উনি নিশ্চয়ই এটুকু তো বুদ্ধি আছেন, যেটা আমরা বারবার বলেছি যে পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষে ওনার মতো ধুরন্ধর ধূর্ত রাজনৈতিক ব্যক্তিত্ব আর নেই। উনি বুঝতে পারছেন যে ওনার হাত থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে এই আন্দোলনের রাশ। আন্দোলনের রাশ কোনোদিনই ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে এখন চূড়ান্তভাবে অবিশ্বাস করতে শুরু করেছেন, ওনার সদিচ্ছাকে। এটা বুঝতে পেরেই যার বেশি দিন আমি এই গদি আঁকড়ে রাখতে পারবো না, উনি পৌঁছে গিয়েছেন ছাত্রদের এই ধর্নাস্থলে, জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে। অ্যাট দ্য সেম টাইম আমি বারবার এটাও মনে করিয়ে দিতে চাই, এটাও আমি বিশ্বাস করি যে এগুলো উনি সব ডকুমেন্টেড করছেন, যাতে সুপ্রিম কোর্টের আগামী হিয়ারিং এ উনি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রতিনিধি রয়েছে কপিল সিব্বল গিয়ে দেখাবে যে দুদিন আগে উনি 2 ঘন্টা বসেছিলেন, তার আগে দুদিন আরো পুরো প্রশাসন অপেক্ষা করেছিল, মুখ্যমন্ত্রী নিজে গিয়েছেন ধর্নাস্থলে, তাও ছাত্ররা সমঝোতায় আসতে চাইছে না, জুনিয়র ডাক্তাররা। এটা একদম প্রি প্ল্যান্ড। এটা থেকে একটা স্বতঃস্ফূর্ত মানবিক রূপের প্রকাশ বলার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। আর আমি গর্বিত যে ওইখানে যে জুনিয়র ডাক্তাররা বসে আছেন আন্দোলনে, তারাও একজনও কেউ বিশ্বাস করছে না যে মুখ্যমন্ত্রী একটা সদিচ্ছা নিয়ে একটা সদর্থক বার্তা দিতে এসেছেন। এটাই আমার এই যা দেখলাম, এটাই আমার বিশ্লেষণ। তার মানে সম্পূর্ণটাই হচ্ছে শুধু নিজের আখের গোছানোর প্ল্যানিং, তাই তো? এটাকে যদি একটু তরল ভাষায় বলতে গেলে অত্যন্ত কুরুচির, অত্যন্ত দুর্বল চিত্রনাট্যের একটা যাত্রাপালা উনি করতে গিয়েছেন, এবং সেই যাত্রাপালাটা অত্যন্ত খারাপ ভাবে সেটা ব্যর্থ হলো, এবং মানুষ ওনার স্বরূপটা আরো ভালোভাবে বুঝতে পারছে, বাংলার মানুষ। কারণ ওনার সদিচ্ছা থাকলে উনি যে কথাগুলো বলছেন প্রচন্ড অবান্তর, অপ্রাসঙ্গিক, ইররেলিভেন্ট। উনি একদিকে বলছেন যে আমি একা সরকার চালাই না, বাংলায় একটা মানুষ বিশ্বাস করে যে উনি একা সরকার চালান না। উনি বিপদে পড়লেই অন্য লোকের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন। বাংলায় একটা শৌচাগার হতে গেলেও গত 12 বছর ধরে সেই শৌচাগার ওনার অনুপ্রেরণায় হয়েছে। চিড়িয়াখানায় সিংহের শাবক জন্ম নিচ্ছে, চিড়িয়াখানায় সিংহের শাবক জন্ম নিচ্ছে, সেখানেও বোর্ড হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চিড়িয়াখানায় সিংহের শাবক জন্ম নিল, আর সেখানে উনি একা সরকার চালান না। এটা মানে উনি ভাবেন কি? বাংলার মানুষ এত মূর্খ, এত বোকা? কতদিন চলবে ওনার এই একই এই কুরুচিকর চিত্রনাট্য? এই যাত্রাপালা মানুষ প্রত্যাখ্যান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছতেই উত্তাল হয়ে উঠলো আন্দোলনের মঞ্চ। তিনি বেশ কিছুক্ষণ হাতে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে রইলেন, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, এবং তারপরে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও উঠলো। আন্দোলনকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী, এবং তিনি বললেন, আমাকে বলতে দিলে আমি খুশি হব, আমি আপনাদের আন্দোলনকে সমর্থন করি, আমি নিজেও ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক। তিনি কি নিজেকে ছাত্র আন্দোলনের একজন বলে তাদের কাছ থেকে মানে একটু সমবেদনা কুড়োতে চাইলেন? আমি বাংলার মানুষকে মনে করিয়ে দিতে চাই, এখনো খুঁজলে সেই বইটি পাওয়া যাবে, অন্ধকারের দিনগুলি, সম্ভবত বিখ্যাত সাংবাদিক শ্যামল ঘোষের লেখা। তাদের একটি ছবি রয়েছে যেখানে রয়েছে যে 7-এর দশকে জননায়ক জয়প্রকাশ নারায়ণ যখন কলকাতায় এসেছিলেন এমার্জেন্সির সময়, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র নেত্রী হিসাবে ওনার গাড়ির বনেটের উপর নৃত্য প্রদর্শন করেছিলেন। এটা রেকর্ডে রয়েছে, খুঁজে পাওয়া যাবে। সেই ছাত্র আন্দোলনের ইতিহাস টেনে যদি উনি বলতে চান, তাহলে আমি বলবো দয়া করে বলবেন না। যেটুকু আপনার ইমেজ রয়েছে আজকের ছাত্রছাত্রীরা সেগুলো দেখলে সেটাও ধ্বংস হয়ে যাবে। আপনার কাছ থেকে ছাত্র আন্দোলন আমার মনে হয় না জুনিয়র ডাক্তাররা বা বাংলার মানুষ আর শিখতে চায়, আমরা দেখেছি। তো
এটা তো আবার বলছি যে উনি যেটা এসেছেন, তোমার একটা কথাতে আমি একটু সহমত হচ্ছি না, যে বিশৃঙ্খল অবস্থার পরিস্থিতি হয়নি। ছাত্রছাত্রীরা মানে জুনিয়র ডাক্তাররা খুবই সুশৃঙ্খল ভাবে বসেছিলেন। হ্যাঁ, তারা স্লোগান শাউটিং করেছেন, আর সেই স্লোগান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটাও কথা ছিল না। ওরা বারবার ওই একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস, যেটা আজকে সারা বাংলার আওয়াজ। কোন রকম বিশৃঙ্খলা হয়নি। দীপাঞ্জন, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পর আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন যে আমি অনেক চিন্তা করেই এসেছি। কি চিন্তা করে থাকতে পারেন উনি? না, দেখো, এটা তো পরিষ্কার উনি বুঝতে পারছেন। দুটো অ্যাসপেক্ট আমি বারবার বলছি, উনি ওনার যা যা কথাগুলো বলছেন আমি শুনলাম, যে আমি পুরো রাত ঘুমাইনি, আমি 34 রাত ধরে ঘুমাইনি, যে তোমরা এখানে ঝড় ঝড় বৃষ্টির মধ্যে বসে আছো, এইগুলো সমস্ত রেকর্ডেড হচ্ছে, যাতে ওনার কনসার্নটা উনি রেকর্ড করে ডকুমেন্টেড করে প্রধান বিচারপতির, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির আদালতে আগামী হিয়ারিং এ কপিল সিব্বল দেবে, যে মুখ্যমন্ত্রীর কত সদিচ্ছা ছিল, মুখ্যমন্ত্রীর মানবিক রূপটা ধরে তোলার চেষ্টা করা হচ্ছে। এখন এখানে বাংলায় একটা খুব সুন্দর কথা হয়, একটা হচ্ছে তুলে ধরা যে ওনার মানবিক মুখ, আরেকটা হচ্ছে ধরে তোলা। মানে শয্যাশায়ী হয়ে গেছেন ভূমিতে ওনার ইমেজ, সেটাকে ধরে তোলার চেষ্টা করা হবে। তো এটা বাংলার মানুষ বুঝতে পারছে, এবার জুনিয়র ডাক্তাররাও বুঝতে পারছে। ওরা তো পরিষ্কার বলেছে যে আমাদের যে 5 দফা দাবি ছিল তার থেকে আমরা নড়বো না, এবং লাইভ স্ট্রিমিং হতে হবে। এবং সেটাও শুনছিলাম, ওরা বলছে যে আপনি চাইলে এখানেই করতে পারেন, সাংবাদিকরা রয়েছে, আমরা রয়েছি, বসে পড়ুন, আপনি তো একা, এছাড়া তো আর কেউ নেই, তো আপনি এখানেই বসুন, এক্ষুনি আমরা আলোচনায় বসতে রাজি আছি। সে তো হলো না, উনি তো পালিয়ে গেলেন ধর্নাস থেকে। আর উনি যদি ভেবে থাকেন আবার যাওয়া হবে সেই নবান্ন সভাগৃহে, এবং সেখানে গিয়ে আবার সেই নাটক শুরু হবে যে লাইভ স্ট্রিমিং হবে না, বা ওনার যা ছাত্র এই জুনিয়র ডাক্তারদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো মানা হবে না, ওই গোল গোল ঘুরিয়ে লাভ নেই। উনি পরিষ্কার বলুন যে এই 5টা দাবি আমি মানবো কিনা, এবং আমি যতটুকু বলতে পারি যে উনি মানবেন না, সে ক্ষমতা ওনার নেই। দীপাঞ্জন, যে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ঘুরে ফিরে আসছে, যে মুখ্যমন্ত্রী, যেখানে আপনিও বারবার বলছেন যে মুখ্যমন্ত্রী ডকুমেন্টেশন করছেন, প্রত্যেকটা ডকুমেন্ট তৈরি করছেন যাতে সেটা সুপ্রিম কোর্টের সামনে পেশ করা যায়, যে আমরা চেষ্টা করেছিলাম সরকারের পক্ষ থেকে, ডাক্তাররা আমাদের সঙ্গে সহযোগিতা করেননি। কিন্তু প্রশ্নটা আসলে তো অভয়ার হত্যা এবং তার যে তদন্ত সেসব নিয়ে মামলা, তো সেই মামলার থেকে শুধুমাত্র নজর ঘোরানোর জন্যই কি এই বিষয়টাকে এত এমফাসাইজ করা হচ্ছে? নিশ্চয়ই, দেখো, এটাতে দুটো জিনিস হয়েছে। উনি যেরকম ভাবে চেষ্টা করছেন জুনিয়র ডাক্তারদের গণশত্রু বানানোর চেষ্টা করছেন, এবং আমি দেখেছো গতকালই কলকাতার একটি বহুল লাবল্য প্রচারিত সংবাদপত্র, যারা বকলমে ওনার দলের লোকরাই চালান, তো সেই সংবাদপত্রে এক তথাকথিত কোট আনকোট সেনা কমান্ডো নাম দিয়ে সিআরপিএফ এর কোবরার এক প্রাক্তন জওয়ান, এবং তাকে সে আবার বহিষ্কৃত 2009 সালে, তাকে দিয়ে বলানো হলো, লোককে বোঝানোর চেষ্টা করা হলো যে সেনা কমান্ডো, তারও বক্তব্য কি না এই জুনিয়র ডাক্তাররা যদি ভালোই আবার তাদের কাজে না ফেরে, মানুষ গণপিটুনি দেবে। এই গণপিটুনির যে ধমকি, এই ধমকিটা কি তোমার মনে হয় যে সেই তথাকথিত কোট আনকোট প্রাক্তন সেনা কমান্ডো দিয়েছে? তাকে দিয়ে বলানো হয়েছে। কারণ এই যদি সদিচ্ছার রূপ হয়, সেরকম সদিচ্ছার আমাদের দরকার নেই। এবং উনি যে ডকুমেন্টেড করবেন এবং করছেন, সেটা তো আমরা বারবার বলেছি, এটা ডকুমেন্টেড করে কপিল সিব্বল, কারণ কপিল সিব্বলকে যা যা প্রশ্ন করেছিলেন মহামান্য বিচারপতিরা, প্রধান বিচারপতি, ডিভিশন বেঞ্চের বিচারপতিরা এবং মহামান্য প্রধান বিচারপতি, একটারও সদ উত্তর দিতে পারেনি। ওখানে একটাই পয়েন্ট হয়ে গেছিল যে ডাক্তাররা কাজে না ফেরাতে বাংলার নাকি পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, এবং সেখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছিল সে তথ্যগুলো সম্পূর্ণ ভ্রান্ত। এবং আমি অবাক হব না যদি কপিল সিব্বলকে তার বিরুদ্ধে অন্যান্য আইনজীবীরা অভিযোগ করেন যে উনি মহামান্য প্রধান বিচারপতি, ডিভিশন বেঞ্চ
এবং মহামান্য প্রধান বিচারপতিকে বিভ্রান্ত করেছেন এই সমস্ত তথ্যগুলো দিয়ে। কারণ এই তথ্যগুলো সম্পূর্ণ আইনের ভাষায় যাকে বলা হয় হিয়ারসে, অন্যের কথায় শুনে বলা। কারণ কপিল সিব্বল ডিটেল দিতে পারেননি। গত পরশু মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনিও বলছেন আমরা ডিটেল জোগাড় করার চেষ্টা করছি। যদি ডিটেল নাই থাকে তাহলে উনি কিসের বেসিসে বললেন 23 জন বা 25 জন বা 27 জন মানুষ মারা গিয়েছে? তো এবং এই দাবিটাও আমি জানাচ্ছি যে যদি ওই 25, 23, 27 হোয়াট এভার তাদের যে উনি ঘোষণা করেছেন 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন, তার সম্পূর্ণ ডিটেল প্রকাশ হওয়া উচিত। কারণ এটা আরেকটা 50 লক্ষ টাকার দুর্নীতি হবে। মানুষ জানতে চায় যে কাদের দেওয়া হচ্ছে এই 2 লক্ষ টাকা করে, কারণ এটা করদাতাদের টাকা, কেউ তার পৈতৃক সম্পত্তি থেকে টাকা দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলছেন যে আমি 5 মিনিট সময় নেব, আমাকে বলতে দিন, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমার নিরাপত্তার কথা না ভেবেই নিজে ছুটে এসেছি, কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই, আমি নিজে অনেক সাফার করেছি, আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। কাল সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হচ্ছে, আপনারা যেভাবে বসে আছেন তাতে আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। 33-34 দিন ধরে রাতের পর রাত আমি ঘুমোইনি। আপনারা যখন রাস্তায় থাকেন আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। এবং তার সাথে যেটা যুক্ত করছেন যে আমি চাই তিলোত্তমার বিচার হোক, 3 মাসের মধ্যে যেন ফাঁসির অর্ডার দেওয়া হয়। দেখো, ওনার রাজনৈতিক সত্তা, প্রশাসনিক সত্তা, আমি ব্যক্তি সত্তার কথাতে যাচ্ছি না, কিন্তু রাজনৈতিক সত্তা, প্রশাসনিক সত্তা প্রথম থেকে আজ পর্যন্ত দ্বিচারিতায় ভর্তি। যে কথাটা এক্ষুনি বলছেন 8 ঘন্টার মধ্যে নিজেকে কন্ট্রাডিক্ট করছেন। তো আমার মনে হয় ওনার রাজনৈতিক সত্তার এবং প্রশাসনিক সত্তার মানসিক চিকিৎসা দরকার, কারণ এই দুটো সত্তাই কিন্তু উনি একটু গুলিয়ে ফেলছেন। উনি যে সমস্ত বলেন যে ডহর বাবু, সিদ্ধু বাবু থেকে আমি ওই ট্রেডমিল করতে করতে বাজেট বানাই আর 1,500 কেজির বাচ্চা, এইরকম একটা উক্তি আমি এখানে আবার সেম উক্তি দেখলাম যে আমি রাতের পর রাত ঘুমাতে পারছি না। আরে রাতের পর রাত ঘুমাতে পারছেন না তো আপনি দাবিগুলো মানুন, সেগুলো নিয়ে আলোচনা করুন। আপনি লাইভ স্ট্রিমিং নিয়েও লোককে মিথ্যা কথা বলছেন, আপনি লাইভ স্ট্রিমিং এর আইন নিয়ে আপনি মানুষকে বিভ্রান্ত করছেন, বিচারাধীন বিষয়ে তো আপনি সব থেকে বেশি কথা বলেন। আপনি পার্থ চট্টোপাধ্যায়কে যখন সিবিআই অ্যারেস্ট করেছিল ওটা বিচারাধীন, তখন আপনি বলেছেন পার্থ নির্দোষ। অনুব্রতকে সিবিআই অ্যারেস্ট করলো, ইডি অ্যারেস্ট করলো, সেটাও বিচারাধীন, তারপরেও আপনি বলেছেন অনুব্রত বাঘ, সসম্মানে ফিরিয়ে আনবো। বালুকে যখন ইডি গ্রেফতার করলো বিচারাধীন মামলা, তখনও বললো যে বালু নির্দোষ। তো আমি তো 3টে উদাহরণ দিলাম, সময় থাকলে আমি একসঙ্গে একই নিঃশ্বাসে 15টা উদাহরণ দেব যেখানে বিচারাধীন বিষয়ে উনি মন্তব্য করেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন, বিচারাধীন বিষয়কে প্রভাবিত করার জন্য চেষ্টা করেছেন। তারপরে এই লাইভ স্ট্রিমিংটা এত বড় বিচারাধীন বিষয় হয়ে গেল, এটা বাংলার মানুষ বুঝতে পারছে, জুনিয়র ডাক্তাররা তো বুঝছেই, বাংলার, ভারতবর্ষের, বিশ্বের প্রতি কটা মানুষ বুঝছে, এবং সেটা ওনার থেকে ভালো কেউ বোঝেন না। সেই জন্যই এই একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টাতে এনে এসেছিলেন, এবং এট দ্য সেম টাইম উনি ডকুমেন্টেডও করে গেলেন যে আমি আমার সদিচ্ছা নিয়ে পৌঁছে গেছিলাম। এতে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। দীপাঞ্জন দা, একটা বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি কেউ সত্যি দোষী হয় তাহলে দোষীরা শাস্তি পাবে, দোষীরা কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রু নয়। আপনারা যারা ভাবছেন যে আমার বন্ধু, আমি তাদের চিনিই না, আমি তাদের জানি না, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা এসেছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হলে তারপরে আমার কাছে আসে। মাত্র 1 মাসের মধ্যে যারা এসেছেন তাদের মধ্যে কেউ খুন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেওয়ার। প্রশ্নটা হচ্ছে দীপাঞ্জন দা, কালকে একটা বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে আমি দেখেছিলাম আপনাকে বলা হয়েছিল যে আপনি ফেলুদার মতো রহস্য সমাধান করুন। রহস্যটা এইখানে যে অন্যান্য কোথাও আমরা শুনতে পাইনি যে মুখ্যমন্ত্রী অন্য কাউকে, মানে কেউ পদত্যাগ করতে আসছে তাকে তাকে পদত্যাগ করতে দিচ্ছেন না, তার পদত্যাগ পত্র গ্রহণ করছেন না, উল্টে নিজে বলছেন যে আমি পদত্যাগ করে দিচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে আজকে তিনি বলছেন যে কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রু নয়, কাউকে আমি আমি চিনি না, ইত্যাদি ইত্যাদি বলছেন, আবার নিজে পদত্যাগ করতে চাইছেন। আবার কেউ যদি পদত্যাগ পত্র নিয়ে আসে তাদেরকে পদত্যাগ করতে তো দিচ্ছেনই না, উল্টে প্রাইজ পোস্টিং দিচ্ছেন। এই বিষয়টা বড্ড জট পাকানো, এটা যদি একটু ক্লিয়ার করে দেন।
দেখো, আইনের ব্যাপারে বলি যে যখন কোনো মানুষকে গ্রেফতার করা হয় তখন তাকে সুযোগ দেয় পুলিশ যে আপনি একটি ফোন করতে পারবেন। সেই ফোনটি আপনার আইনজীবীকে করতে পারেন, সেই ফোনটি আপনার কোনো নিকট আত্মীয়, অত্যন্ত নিকট কোনো বন্ধুকে, যে আপনার আইনি সহায়তা দরকার বা আপনাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমরা মনে করিয়ে দিই, যখন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী, হোয়াট এভার, সেই পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়ির খাটের নিচে থেকে 60 কোটি না 50 কোটি টাকা উদ্ধার হওয়ার পর যখন ইডি তাকে শেষ রাত্রে গ্রেফতার করে অন রেকর্ড, পার্থ চট্টোপাধ্যায়কে যখন এই কথাটা বলা হয় যে আপনি একজন ব্যক্তিকে ফোন করে জানাতে পারেন যে আমরা আপনাকে গ্রেফতার করছি, উনি কাকে ফোন করেছিলেন? এই মুখ্যমন্ত্রীকে 3 বার ফোন করেছিলেন, ফোন ওঠাননি। তো এটা তো পরিষ্কার বোঝা যায় যে কে কার আত্মীয়, কে কার বন্ধু। এটা বাংলাতে কোনো বাচ্চাও বিশ্বাস করবে না যে এই সন্দীপ ঘোষ বা ডিএমই বা স্বাস্থ্য সচিব, যত নাম বলবে, তাদের মাথার ওপর ওনার বড় ভয় নেই। এই সমস্ত গল্প কেউ বিশ্বাস করবে? আজকে রোগী কল্যাণ সমিতি নিয়ে উনি কথা বলছেন। রোগী কল্যাণ সমিতিতে চিকিৎসক ছিল, সুদীপ্ত রায় রয়েছেন, নির্মল মাঝি ছিল, শান্তনু সেন ছিল। তো এই রোগী কল্যাণ সমিতির নাম করে সরকার একটা সিন্ডিকেট রাজ তৈরি করেছিল, যে সিন্ডিকেট গুলো প্রতি কটা সরকারি হাসপাতালে, মেডিকেল কলেজে মাফিয়া রাজ চালাবে, আর তার কমপ্লিট কন্ট্রোলটা থাকবে এই রোগী কল্যাণ সমিতির। এবং এই পুরো ব্যাপারটা যে অর্থনৈতিক ব্যাপারটা জড়িত, সেটা কিন্তু আমি তো বলি বাংলায় দুজন ভগীরথ যেমন গঙ্গাকে নিয়ে এসেছিল মর্তে, বাংলায় একজন ভগীরথ মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি ভবানীপুর থেকে যখন গুন্ডা ছাড়িয়েছিলেন প্রথম রাতে, বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। সে এক ভগীরথ এই গুন্ডাদের গঙ্গাকে পশ্চিমবঙ্গে প্রবাহিত করেছেন। আরেক ভগীরথ দোলা সেন সাংসদ, সেটাও ভিডিও ভাইরাল, সবাই জানে, রয়েছে অ্যাভেলেবেল, যে বলেছিলেন যে যা কামাবে তার 25% নিজে রেখে 75% হেডকোয়ার্টারে দেবে। যে এই যে ভগীরথ যে নিয়ে এসেছে দুর্নীতির গঙ্গাকে, এই দুটো গঙ্গার দুই ভগীরথ আসলে তো একই ব্যক্তি। তো সেখানে উনি যদি প্রোটেক্ট না করেন ওনার দুর্নীতির গঙ্গাকে, তাহলে আর কে করবে? উনি তো বলবেনই। তো মানুষ আর বিশ্বাস করতে রাজি নয়। প্রতি কটা দুর্নীতি, প্রতি কটা অন্যায়, অবিচার, সব জিনিসের মাথা উনি, এবং উনি ছাড়া আর কেউ নেই। উনি নিজে পদত্যাগ করুন, উনি সরে যান, দেখবে খুব আপনা আপনি তাড়াতাড়ি সমস্ত সমাধান হয়ে যাবে। দীপাঞ্জন দা, রোগী কল্যাণ সমিতি নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বড় ডিসিশন নিয়েছেন। তিনি বলছেন যে সমস্ত রোগী কল্যাণ সমিতি ভেঙে দেব, আপনারা কাজে যোগ দিন, আমি আপনাদের দাবিগুলো দেখবো, আমি একা সরকার চালাই না। আপনি একটু আগে এটা বলেছিলেন। আর আমি অফিসারদের সঙ্গে কথা বলবো, আমাকে একটু সময় দিন, আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না, কাজে ফিরুন, অনেক মানুষ মারা যাচ্ছে। আমি সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে অধ্যক্ষদের চেয়ারম্যান করব, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স ও পুলিশ থাকবে তাতে। আরজিকর সহ সমস্ত কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। ইনি এই কথাগুলো বলছেন, কিন্তু যাদেরকে আবার রোগী কল্যাণ সমিতির বিভিন্ন পদে বসাবেন, তারাও যে এই একই দুর্নীতি চালিয়ে যাবে না অন্য নামে, অন্য মুখোশে, সেটার তো কোনো গ্যারান্টি উনি দিতে পারলেন না। উল্টোটা বলি, সেটা গ্যারান্টি আছেই। উনি যেটা আমরা বারবার বলেছি যে এই তৃণমূলের যেমন বিয়ে বাড়িতে খাবার ব্যাচ বসতো, সেই এরকম ব্যাচ ওয়াইজ একটা ব্যাচ আসে, তারা খেয়ে পেট ভরে তারা হয় আইনের হেফাজতে চলে যায়, তারা সরে যায়, আর একটা নতুন ব্যাচ আসে, তারা আবার খেতে বসে। আসল উদ্দেশ্য তো মানুষের, করদাতাদের, মানুষদের টাকাকে লুটে পুটে খাওয়া। এবং উনি যে দ্বিচারিতা করছেন এটা তো আবার পরিষ্কার। উনি এদিকে বলছেন আমি একা সরকার চালাই না, উনি নিজেই মুখ্যমন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রীকে বলছেন, সেটাও আবার উনি নিজেই, যে রোগী কল্যাণ সমিতিকে বদলে দেওয়া হোক। আবার স্বাস্থ্যমন্ত্রী উনি নিজেই আবার পুলিশ মন্ত্রীকে বলছেন যে যারা আসবে তাদের যেন খুব ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড থাকে। এবং এই দুটোকে কে কন্ট্রোল করছেন? মুখ্যমন্ত্রী, সেটাও উনি নিজে। এটা দ্বিচারিতার পরাকাষ্ঠা। আমরা অতীতে যদি ইতিহাস দেখবে,
তাহলে বুঝবে যে হিটলার এক্স্যাক্টলি এই জিনিসগুলোই করতো, সারা জীবন করে গেছে হিটলার। এবং শুধু হিটলার না, ইদি আমিন থেকে শুরু করে গাদ্দাফি, মুসোলিনি, পৃথিবীর সমস্ত স্বৈরতান্ত্রিক যারা নেতা নেত্রী ছিলেন তারা এই কাজই করে গেছেন। দীপাঞ্জন দা, আর একটা জিনিস যেটা দেখা গেল, আজকে যখন মুখ্যমন্ত্রী গেছিলেন তখন জুনিয়র ডাক্তাররা কিন্তু বলেছিলেন যে 5 দফা দাবি সেটা না মানা পর্যন্ত আমরা কোনোভাবেই কোনো মানে সহায়তা করতে রাজি নই। তাতে ডাক্তারদের 5 দফা দাবি নিয়ে তিনি একটা কথাও বললেন না। এবং আর একটা প্রশ্ন যেটা খুব স্বাভাবিকভাবেই সবার মধ্যে উঠছে, যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, যে যখন রেশন দুর্নীতি হয়েছিল তখন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকে নিজেদের হেফাজতে নিয়ে মানে জেরা করা হয়েছিল এবং তিনি এখন জেল হেফাজতেই আছেন। তাহলে এত বড় একটা ঘটনা ঘটলো যেটা সারা দেশকে, সারা পৃথিবীকে নাড়িয়ে দিল, সেই সময় যিনি পুলিশ মন্ত্রী রয়েছেন, এবং শীর্ষ আদালত থেকেও এর মধ্যে এটাও বলা হয়েছে যে কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ, সেখানে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী যে দুটো বিষয়ে ঘুঘুর বাসা হয়ে রয়েছে, তাদেরকে কেন মানে সেই স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা কেউ ভাবছে না? এটা সাধারণ মানুষের প্রশ্ন। না, এটা তো দেখো আমি আগেই বলেছি যে এটা একটা অ্যাসেসমেন্ট হয়ে যায়, যেটাকে আমরা কর্পোরেটে বলা হয় বিজনেস ভায়াবিলিটি। এই বিজনেস ভায়াবিলিটি মানে আমি এই বিজনেসটাতে ইনভেস্ট করলে আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমি কত টাকা ফেরত পাবো, আমার প্রফিট কতটা হবে। মন্ত্রিত্ব বানানোর সময় দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, বিরোধী নেত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, উনি জানতেন যে একটা রাজ্য সরকারের আওতাধীন কোন কোন মন্ত্রক থেকে আমি কতটা কি বেনিফিট নিতে পারি। তার মধ্যে দুটো মন্ত্রক নিজের হাতেই রেখেছেন যেখান থেকে সব থেকে বেশি বেনিফিট পাওয়া যায়। এখন একজনই মন্ত্রী যদি 4টে দপ্তর বা 5টা দপ্তর সামলাতে যায় মুশকিল। সেখানে নিজের লোক বসিয়েছেন, তার মুখোশ গুলো আলাদা, কখনো তার নাম পার্থ, কখনো তার নাম বালু, কখনো অন্য কিছু, উনি করে বেরিয়েছেন। তো এগুলো উনি দ্বিচারিতায় ভর্তি। এবং এটা পরিষ্কার বলে দেওয়া ভালো যে যেরকম ভাবে উনি বলছেন মানুষকে যে আমি জনতার সঙ্গে কথা বলতে চাই, আমি মুখ্যমন্ত্রী হিসাবে আসেননি। আরে মুখ্যমন্ত্রী হিসাবে যদি উনি না এসে থাকেন তাহলে কেন এসেছেন? দিদির তো কোনো দরকারই নেই, দিদিকে তো কেউ ডাকছে না। আপনি সমস্যার সমাধান মুখ্যমন্ত্রী হিসাবেই করতে পারবেন। তো আমার মনে হয় এই মানুষের জন আন্দোলনের ভয়াবহ চাপে উনি মানসিক সন্তুলন যেটাকে বলে ব্যালেন্স, সেটাতে একটা সমস্যা হয়ে গেছে। উনি ভেবে পাচ্ছেন না উনি কি করবেন। এবং দুর্ভাগ্যজনক ভাবে ওনার আশপাশে যে সমস্ত লোকজন ঘুরে বেড়ায়, সে এক কুখ্যাত গায়কের লেখা হ্যাঁ হ্যাঁ বলা সং, এই হ্যাঁ হ্যাঁ বলা সংরা উনাকে বিভ্রান্ত করে যাচ্ছেন। উনি পাল্টা মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে চাইছেন, এবং শেষে নিজেই বিভ্রান্তির জালে জড়িয়ে বসে আছেন। হ্যাঁ দীপাঞ্জন দা, আর একটা প্রশ্ন যেটা আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিড়ম্বনায় মানে ফেলার জন্য নাকি ষড়যন্ত্র করা হয়েছে, এবং একদিন আগে একটা অডিও ক্লিপ সবার সামনে এনে শোরগোল ফেলে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অডিও কাণ্ডে অভিযোগ যে পুলিশের জালে নাকি বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। এবং আরেকদিকে আরেকটা বিষয় যেটা বারবার উঠে আসছে, যে স্লোগানের মধ্যে অনেকেই বলছেন যে কেউ নাকি অন্তরাল থেকে এই বিষয়টাকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করছেন। এবং তার মধ্যে সবচেয়ে বেশি উঠে আসছে বামেদের নাম। কারণ অনেকের বক্তব্য যে বিভিন্ন বাম নেতারা যখন এই আন্দোলনে এসে যুক্ত হচ্ছেন তখন কেন তাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে যে খানিকটা নকশালি গন্ধ পাওয়া যাচ্ছে। এটা নিয়েও অনেকে বলছেন যে যারা এই ডাক্তারদের যে আন্দোলন তার মধ্যে হাম ছিন কে লেঙ্গে আজাদি 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 এরকম ধরনের স্লোগান দিচ্ছেন, তাহলে সেখানে একটা নকশালের গন্ধও পাওয়া যাচ্ছে। এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। আমি একটা ব্যক্তিগতভাবে বলছি, এই আন্দোলনের সঙ্গে আমি সম্পূর্ণভাবে সহমত, সর্বান্তকরণে সহমত। কিন্তু এই যে কিছু স্লোগান উঠছে হাম ছিনকে লেঙ্গে আজাদি, আমি অনুরোধ করবো সে যে রাজনৈতিক দলের হোক, যে রাজনীতি বিশ্বাস করেন, তারা দয়া করে এই সমস্ত স্লোগান এখানে দেবেন না। কারণ এই ভারতবর্ষের ইতিহাসে এরকম জন আন্দোলন আজ পর্যন্ত হয়নি। সেই আন্দোলনটাকে অহেতুক আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য এই সমস্ত স্লোগান দেবেন না। এই সমস্ত স্লোগানকে আমিও সমর্থন করছি না। দ্বিতীয় যেটা, যে ওই 3.5 বছর জেল খাটা কোনো আসামির কথা বা তার কার্যকলাপে তার অভিযোগের আমি উত্তর দিতে ঘৃণা করি, আমি ওই ব্যাপারে কোনো মন্তব্য করবই না। যেখানে কলতান দাশগুপ্তর গ্রেফতারের কথা বলছো, একটা এত বড়
আন্দোলন, হুম একটা স্বৈরতান্ত্রিক সরকার প্রশাসকের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন, আর সেখানে স্বৈরতান্ত্রিক নেতা নেত্রী প্রশাসন তারা আক্রমণ করবে না, এটা হতে পারে না। হুম তো এটা একটা প্রসেসের মধ্যে এটা যা হয়েছে, আমার মনে হয় কলতান দাশগুপ্ত বা তার রাজনৈতিক দল তারা এটা বুঝে নেবে, মানুষের যা বোঝার বুঝছেন। এবং এই যে ডিভাইড অ্যান্ড রুল, এটা একটা চলবেই। উনি কখনো বিজেপির লোকদের শুধু গ্রেফতার করবেন যাতে বামেরা বলতে পারে বিজেপি তৃণমূল এক, কখনো বামেদের লোকদের গ্রেফতার করবেন যাতে বিজেপি বলতে পারে যে বাম তৃণমূল এক, এটা উনি করবেনই। হুম অ্যাক্রস রাজনৈতিক দল, পলিটিক্যাল মানে রাজনৈতিক আদর্শ, আমি বাম, বিজেপি, কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলকে বলবো আপনারা এই ফাঁদে পা দেবেন না। সমস্ত রাজনৈতিক দলে অনেক অভিজ্ঞ, আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ মানুষজন রয়েছে, নেতৃত্ব রয়েছে, আপনারা মাথা ঠান্ডা করে কোন রকম ফাঁদে পা দেবেন না। এই ডিভাইডার রুল উনি আবার করবেন, বাংলা আবার একটা নতুন রূপে লর্ড কার্জনকে দেখছেন, যিনি বঙ্গভঙ্গ করেছিলেন, উনিও চেষ্টা করছেন, লাভ হবে না। ধন্যবাদ দীপাঞ্জন দা। ধন্যবাদ, জয় হিন্দ। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট।